ইতিহাসের শিক্ষক দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর অন্তর্ভুক্ত 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বিষয়ে পড়ানোর চেষ্টা করব। তাহলে এখন শুরু করি 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি জানার আগে আমাদের 1857 সালের বিদ্রোহটা কেন দেখা দিয়েছিল, কি পরিস্থিতির মধ্যে দিয়ে এত বড় একটা ব্যাপক বিদ্রোহ ভারতবর্ষে সংগঠিত হয়ে গেল, কোম্পানির শাসনের ভিতকে কাঁপিয়ে তুলল, সেই বিদ্রোহের কারণ সম্পর্কে তোমাদের কিছু একটু আগের থেকে বলছি, যাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1757 থেকে 1857 100 বছরের ইতিহাস, ব্রিটিশ শাসনের 100 বছরের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর নির্মম শাসন ও শোষণ চলে। 1857 সালে মহাবিদ্রোহ সম্পর্কে আমি তোমাদের আজকে যে পড়াচ্ছি মহাবিদ্রোহের প্রকৃতি, আজকে তোমাদের এই মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে পড়াবো। তার আগেই আমি বলছি যে কেন এই 1857 সালের মহাবিদ্রোহ দেখা দিয়েছিল সেই সম্পর্কে তোমাদের একটু জানা প্রয়োজন। 1757 পলাশীর যুদ্ধ থেকে 1857 100 বছরে ব্রিটিশ শাসক গোষ্ঠীর সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর নির্মম শাসন ও শোষণ চলে বিভিন্নভাবে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে বিভিন্নভাবে নির্মম শোষণের জাতাকলে ভারতবাসীকে পিষ্ট করেছিল। নমুনা হিসেবে বলছি যে মহাবিদ্রোহের আগে থেকেই বিভিন্ন সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেলরা তারা সাম্রাজ্যবাদী স্বার্থকে চরিতার্থ করার জন্যে বিভিন্ন কূটকৌশলী নীতি প্রয়োগ করেছিলেন। যেমন লর্ড ওয়েলেসলি তার অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ ঘটিয়েছিলেন। আমি এখন এই অধীনতামূলক মিত্রতার নীতিটা কি সে সম্পর্কে তোমাদের একটু বলি যে কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অন্য কোনো দেশীয় শক্তির দ্বারা আক্রান্ত হয় তবে সেই আক্রমণকারীর বিরুদ্ধে সহযোগিতা ব্রিটিশ সরকার করবে। এই যুক্তিতে যদি সেই দেশীয় রাজ্য ব্রিটিশের কাছে বর্ষতা স্বীকার করে, আরেকজন সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল ভিগোরিয়াস অ্যানেক্সেশনিস্ট লর্ড ডালহৌসি তিনি সত্যবিলোপ নীতি প্রয়োগ ঘটিয়েছিলেন। অর্থাৎ এই সত্যবিলোপ নীতিটা হচ্ছে কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, তার যদি কোনো স্বাভাবিক উত্তরাধিকারী না থাকে তবে সেই দেশীয় রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এই নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি একের পর এক দেশীয় রাজ্যগুলো সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর, জৌথ, ভগত, করৌলি এই দেশীয় রাজ্যগুলি একের পর এক গ্রাস করেছিল। সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটিও গ্রাস করেন। অযোধ্যা রাজা ওয়াজিদ আলী তার রাজ্য পরিচালনায় অক্ষম, সুতরাং তার রাজ্যটি এই অজুহাতে গ্রাস করেছিলেন। আসল উদ্দেশ্য ছিল অযোধ্যা রাজ্যে যে প্রচুর পরিমাণে কার্পাস তুলো চাষ হতো সেই তুলো তারা বিদেশে রপ্তানি অর্থাৎ ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্যে অযোধ্যা রাজ্যের উপরে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অর্থাৎ অর্থনৈতিক তাগিদে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার বাসনায় মত্ত হয়েই অযোধ্যা রাজ্যটি গ্রাস করেছিলেন।
শুধু তাই নয়, অর্থনৈতিক ক্ষেত্রে দেশীয় যে চিরাচরিত শিল্প ব্যবস্থা ছিল, এদেশের কুটির শিল্প ব্যবস্থা ব্রিটেনের যন্ত্রভিত্তিক শিল্পের কাছে প্রতিযোগিতায় আর এটি উঠতে পারছিল না। একের পর এক দেশীয় শিল্পগুলোর অবক্ষয় ঘটতে শুরু করেছিল, ধ্বংস হতে শুরু করেছিল। আর এই দেশীয় শিল্পের সঙ্গে যারা নিয়োজিত শ্রেণী ছিল, কারিগর, তাঁতি, শ্রমিক, বিভিন্ন পর্যায়ের শ্রেণী, তারা বেকার হয়ে পড়ল, তাদের ঘরে হান রব উঠল। এই অর্থনৈতিক শোষণের সঙ্গে সঙ্গে দেশীয় রাজ্যগুলিকে গ্রাস করার তাগিদে ব্রিটিশ সরকার আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করল। সামরিক ক্ষেত্রে উচ্চ সামরিক পদে ভারতীয়দের নিয়োগ করা হয়নি এবং বেতনের তারতম্যও ঘটেছিল। শুধু তাই নয়, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, ব্রিটিশ শ্বেতাঙ্গ জাত তারা ভারতীয়দের নেটিভ বা গ্রাম্য আখ্যা বা বর্বর, অসভ্য বলে অভিহিত করেছিল। অর্থাৎ তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি লাঞ্ছনা প্রতি পদক্ষেপে গ্রহণ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী, যার প্রমাণ হিসেবে বিভিন্ন সহকারী প্রতিষ্ঠানে লেখা থাকত, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এইভাবে ভারতীয়দের মধ্যে রেসিয়াল ডিসক্রিমিনেশন বা জাতিগত বৈষম্য সৃষ্টি করা হয়েছিল। শুধু তাই না, ভারতীয়দের ধর্মকর্মেও হস্তক্ষেপ করা হয়েছিল। সামরিক বাহিনীর ক্ষেত্রে উচ্চ সামরিক পদে ভারতীয়দের নিয়োগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি তাদের ভারতীয়দের বেতনের তারতম্য ঘটেছিল। এইভাবে আর্থ সামাজিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কারণে 100 বছর ধরে ব্রিটিশ সরকারের নির্মম শাসন ও শোষণের যে পুঞ্জীবিত বারুদের স্তূপ জমায়ে উঠেছিল। প্রয়োজন ছিল একটা শলাকা, সেই শলাকা ছিল এনফিল্ড রাইফেল নামক রাইফেলের প্রচলন। এনফিল্ড রাইফেল রাইফেলের কার্তুজ বা টোটা এনফিল্ড রাইফেল নামক রাইফেলের কার্তুজ বা টোটা ব্যবহার করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীতে অনেক ধর্মাবলম্বী সিপাহী শ্রেণী ছিল, হিন্দু, মুসলিম, বিভিন্ন ধর্মাবলম্বী, এবং তারা প্রচার করা শুরু করে দিয়েছিল যে গুজব রটে যায় যে এই রাইফেলের টোটায় বা কার্তুজের আবরণ নাকি গরু ও শূকরের চর্বি দ্বারা তৈরি, মিশ্রিত। ধর্মনাশের ভয়ে তাই ভারতীয় সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অস্বীকৃত হল এবং প্রথমেই 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ তারিখে ব্যারাকপুরের 34 নং বেঙ্গল ইনফ্যান্ট্রির সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ সূচনা করলেন। এই এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার করতে অস্বীকৃত হলেন। তিনি ইংরেজ সিপাহীদের বিরুদ্ধে গুলি চালনা করলেন এবং এর ফলে এই মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হলো, তাকে ফাঁসি দেয়া হলো। তিনিই ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ। শুধুমাত্র সিপাহী শ্রেণী নয় এই বিদ্রোহ, তারপর ক্রমাগত
বিভিন্ন সামরিক ছাউনির মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো। একের পর এক সামরিক ছাউনিতে ছড়িয়ে পড়তে শুরু করে। আমি তোমাদের বলছি যে কোন কোন সামরিক ছাউনিতে কবে এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি। যে প্রথমে আমি আগেই বললাম যে 29শে মার্চ তারিখে ব্যারাকপুরের সামরিক ছাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সূচনা করলেন। পরবর্তীকালে একের পর এক মিরাটে 20শে মে, দিল্লিতে 11ই মে, আলিগড়ে 20শে মে, লখনৌতে 30শে মে, 31শে মে বেরিলতে, কানপুরে 4 জুন, ঝাঁসিতে 6 জুন বিভিন্ন সামরিক ছাউনিতে বিদ্রোহ বহ্নিশিখা প্রজ্বলিত হলো, ব্রিটিশ সরকারের ভিতকে কাঁপিয়ে তুলল। এই বিদ্রোহে কেবলমাত্র সিপাহী শ্রেণী নয়, যে সমস্ত দেশীয় রাজন্যবর্গ শ্রেণী যারা ডালহৌসির সত্যবিলোপ নীতির দ্বারা রাজ্যচ্যুত হয়েছিলেন, সেই রাজ্যচ্যুত রাজারা কানপুর, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর এই সমস্ত রাজ্যের রাজারা তাদের হৃত রাজ্য পুনরুদ্ধার কল্পে বিদ্রোহের সূচনা করল। তারাও সিপাহীদের সঙ্গে যোগদান করলেন। শেষ মুঘল বাদশাহ, নাম সর্বস্ব মুঘল বাদশাহ বৃদ্ধ অসত্য বাহাদুর শাহ, তিনি এই বিদ্রোহে অংশগ্রহণ করলেন। কানপুরে এই বিদ্রোহে নেতৃত্ব দিতে এগিয়ে আসলেন নানা সাহেব। ঝাঁসিতে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অযোধ্যায় বেগম হজরত মহল, বিভিন্ন জায়গায় দেশীয় রাজন্যবর্গ শ্রেণী এই বিদ্রোহে এগিয়ে আসলেন। শুধু সিপাহী শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকলো না বিদ্রোহটা ছড়িয়ে পড়ল গোটা ভারতবাসীর মধ্যে। এই বিদ্রোহ যে সংগঠিত হলো, সেই বিদ্রোহে প্রকৃতি সম্পর্কে সমকালীন, তৎপরবর্তী যুগ এবং আধুনিক কালে পণ্ডিতবর্গের মধ্যে তুমুল বিতর্কের ঝড় প্রবাহিত হয়েছে। কেউ একে বলেছেন যে সিপাহী বিদ্রোহ বা সেনাবাহিনীর অভ্যুত্থান, কেউ একে বলেছেন জাতীয় বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, কেউ বা বলেছেন সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। তাহলে বিভিন্নভাবে এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আমি সেই দৃষ্টিভঙ্গির কথা তোমাদের লিখে দিচ্ছি। দেখো, প্রথমে বলা হচ্ছে যে এই বিদ্রোহ ছিল একটা সিপাহী বিদ্রোহ। কেউ বা বলেছে এটা ছিল জাতীয় বিদ্রোহ বা ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ। আবার কেউ বলেছেন যে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া
আবার কেউ বলেছেন এটা ছিল ভারতের গণবিদ্রোহ, সার্থক গণবিদ্রোহ। তাহলে বিভিন্ন ভাবে এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতিকে বিভিন্ন ঐতিহাসিকরা বিশ্লেষণ করেছে। সমকালীন ভারত সচিব আর্ল স্ট্যানলি, চার্লস রেক্স, জন শিলি, টিয়ার হোমস প্রমুখ ইউরোপীয় ঐতিহাসিকরা 1857 সালের বিদ্রোহকে মিউটিনি বা সেনাবাহিনীর অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছেন। মিউটিনি বা সেনাবাহিনীর অভ্যুত্থান বা সামরিক বাহিনীর অভ্যুত্থান এই হিসেবে চিহ্নিত করেছে। এর সঙ্গে সঙ্গে সমকালীন ভারতীয় যে সমস্ত বিদগ্ধ লেখক পণ্ডিত ব্যক্তিবর্গ, যেমন অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরীচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, সৈয়দ আহমেদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ভারতীয় বিদগ্ধ ব্যক্তিবর্গ এই মতকে সমর্থন করেছেন। অর্থাৎ তারাও বলেছেন যে 1857 সালের বিদ্রোহ ছিল মিউটিনি বা সামরিক বাহিনীর অভ্যুত্থান। কেন বলা হচ্ছে সামরিক বাহিনীর অভ্যুত্থান এখন আমাদের জানতে হবে। 1857 সালের বিদ্রোহের প্রথম চালিকা শক্তি ছিল এই ভারতীয় সিপাহী শ্রেণী। তাদের দ্বারাই বিদ্রোহ প্রথম সূচিত হয়েছিল। আমি আগেই তোমাদের বললাম বিভিন্ন সামরিক সায়নিতে বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল। সামরিক বাহিনীর বিভিন্ন ভারতীয় সিপাহীরাই বিদ্রোহের সূচনা করেছিলেন। তারাই ছিলেন এই বিদ্রোহের চালিকা শক্তি। কেন তারা বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন? তাদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ পুঞ্জীবিত আকারে ছিল। যেমন যে ভারতীয় সিপাহীদের মধ্যে ক্ষোভ, অসন্তোষের বিভিন্ন কারণগুলো আমরা দেখেছি। সেই কারণগুলো সম্পর্কে আমি বলছি।